Hello, I hope you can hear me. Today we are going to talk about chapter 6 of ACN 202. আমরা ডিরেক্টলি ম্যাথ দিয়ে অ্যাকচুয়ালি শুরু করব এন্ড ম্যাথের ভিতরে ম্যাথ করতে করতে আমরা যে সকল টার্মস এর সম্মুখীন হব এই টার্মস গুলো আমি এক্সপ্লেইন করব। So first of all, let's go over this math. Haas company manufactures and sells one product. প্রথম কথাটাই হচ্ছে যে হাস কোম্পানি অ্যাকচুয়ালি সেলস ওয়ান প্রোডাক্ট এন্ড এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রোডাক্টের কথা চিন্তা করি তাহলে প্রোডাক্টের সাথে অ্যাফিলিয়েটেড যে কস্টটা সেটাকে আমরা বলি প্রোডাক্ট কস্ট। ওকে, তো প্রোডাক্ট কস্ট এর দুইটা ক্যাটাগরি হতে পারে, একটা হচ্ছে কি আবার ডাইরেক্ট কস্ট, আরেকটা হতে পারে আমার ইনডাইরেক্ট কস্ট। So what is direct cost and what is indirect cost? Direct cost হচ্ছে যে যখন কোনো একটা প্রোডাক্টের কথা যদি আমি চিন্তা করি, ফর এক্সাম্পল আমি একটা টি শার্ট কিনতে যাবো এন্ড টি শার্টের প্রাইসটা আমি দেখলাম ইজ $100 সেলিং প্রাইস, ঠিক আছে। বাট আমি যদি মনে করো যে ব্যবসা করব এই উদ্দেশ্যে আমি টি শার্টটা দেখতে গেছি, যে দেখি অ্যাকচুয়ালি টি শার্টের কোয়ালিটি গুলো কিরকম। তো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাকে এই প্রোডাক্টের সাথে যে সকল কস্ট গুলো আমি ডিরেক্টলি রিলেট করতে পারবো সেই কস্ট গুলোকে আমি বলতেছি ডাইরেক্ট কস্ট। তো কি কি কস্ট অ্যাকচুয়ালি আমি এখানে ডিরেক্টলি রিলেট করতে পারি? ফর এক্সাম্পল এই যে কাপড়টা কেনা হচ্ছে, এই কাপড়ের ফ্যাব্রিক্স এর কোয়ালিটি এটার উপর বেস করে আমি এটাকে একটা কস্টিং হিসাব করতে পারি এন্ড এটাকে আমি বলতেছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল। অর্থাৎ র ম্যাটেরিয়াল কস্টটা কিন্তু আমি খুব সহজেই এই প্রোডাক্টের সাথে অ্যাফিলিয়েট করতে পারছি। আবার একই সাথে যদি এই প্রোডাক্টের উপর কিছু ডিজাইন থাকে তাহলে এই ডিজাইনারকে কত পে করতে হয়েছে, অর্থাৎ ডিজাইনার উড বি ওয়ান টাইপ অফ লেবার বা ডাইরেক্ট লেবার, ঠিক আছে। তারপরে আছে আরো বিভিন্ন ধরনের কস্ট আসে। তো এই টাইপের এই যে ডাইরেক্ট যে কস্ট গুলো থাকে, অর্থাৎ যে কস্ট গুলো আমি একটা প্রোডাক্ট দেখে খুব সহজেই একটা এটার সাথে রিলেট করাতে পারি, সেই ধরনের কস্ট গুলোকে আমি বলতেছি ডাইরেক্ট কস্ট। আবার কিছু কিছু কস্ট আছে, যেমন ফর এক্সাম্পল এই টি শার্টটাতে সেলাই করার জন্য যে সুতা ব্যবহার করা হয়েছে, যে অ্যামাউন্টের সুতা ব্যবহার করা হয়েছে, ওই সুতার কস্টিংটা কতটুকু সেটাকে কিন্তু আমি সহজেই ডিটারমিন করতে পারবো না। আমার অনেক কিছু জানতে হবে, আমার হচ্ছে গিয়ে কারখানার লোকজন যারা আছে তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি বিতর্কের ইনফরমেশন নিতে হবে, যেটা অ্যাভেলেবল না আর কোনো একটা অর্গানাইজেশন আমাকে সেটা দিবেও না। তো আমার এই যে কস্ট গুলো আমি হচ্ছে খুব ইজিলি একটা প্রোডাক্টের সাথে কানেক্ট করতে পারবো না, সেই ধরনের কস্টকে আমার বলা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। তো দুইটা টাইপের কস্ট আমরা দেখি, একটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট কস্ট আর একটা ইনডাইরেক্ট কস্ট। তাহলে কি কি টাইপের ডাইরেক্ট কস্ট আর কি কি টাইপের ইনডাইরেক্ট কস্ট দিয়ে আমরা একটা প্রোডাক্ট কস্ট হিসাব করি সেটাও বের করি। তাহলে প্রোডাক্ট কস্টের আন্ডারে তোমার হচ্ছে ফার্স্ট অফ অল ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। দেন আছে ডাইরেক্ট লেবার কস্ট। এই দুইটাই হচ্ছে কি আমার ডাইরেক্ট কস্ট। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলে একটা জিনিস আছে, manufacturing overhead. So manufacturing overhead, normally this is treated as an indirect cost, কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কিছু কিছু পোর্শন থাকে which can be recognized as direct manufacturing overhead and কিছু কিছু থাকে যেগুলোকে আমরা indirect manufacturing overhead বলি। তো যখন আমরা ম্যাথ করব তখন এই ধরনের জিনিস আসবে। তারপরে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে কন্ট্রিবিউশন মার্জিন বলতে কি বোঝায়। কন্ট্রিবিউশন মার্জিন, তো আমরা হয়তো জানি অলরেডি কন্ট্রিবিউশন মার্জিন কি, কারণ হচ্ছে প্রিভিয়াসলি উই মাইট হ্যাভ হ্যাড টু স্টাডি দ্য কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, ওখানে আমরা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনটা ক্যালকুলেট করি। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টে কি হয়েছিল নর্মালি, ফার্স্ট অফ অল দিস ইজ কন্ট্রিবিউশন ফরম্যাট। তো কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টে ফার্স্টে আমার থাকতো সেলস, যে কোনো ইনকাম স্টেটমেন্টে প্রথমে হচ্ছে সেলস, কারণ এটা হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলে ইনকাম স্টেটমেন্ট। তাহলে সেলস থেকে আমি সবার আগে বাদ দিতাম যতগুলো ভেরিয়েবল
ভেরিয়েবল কস্ট যতগুলো আছে সেগুলোকে সবগুলোকে বাদ দিলে আমি সেলস থেকে পেতাম হচ্ছে গিয়ে আমার কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। তো কন্ট্রিবিউশন মার্জিনটা যখন আমি বের করব তাহলে এটার সূত্র হচ্ছে যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। কিন্তু আমাকে যদি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের করতে বলে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি বের করতে বলে তাহলে আমাকে জাস্ট হচ্ছে গিয়ে পার ইউনিট সেলস প্রাইস আর মাইনাস হচ্ছে পার ইউনিট ভেরিয়েবল কস্ট টোটাল কত আসতেছে সেটা বের করতে হয়। তাহলে দিস ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন। তো এখন আমরা আবার একটু ম্যাথসে ফিরে আসি। ম্যাথসে কি বলছিল যে হাস কোম্পানি ম্যানুফ্যাকচারস এন্ড সেলস ওয়ান প্রোডাক্ট। যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে তখন আমাদের জাস্ট একটা প্রোডাক্টের হিসাব নিয়েই করলে কাজটা হয়ে যায়। কিন্তু নর্মালি একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন যদি থাকে তাহলে দেয়ার কুড বি মাল্টিপল প্রোডাক্টস, বাট লাকিলি আই থিঙ্ক এই কোর্সে মাল্টিপল প্রোডাক্ট দিয়ে কোনো ম্যাথস আসবে না, শুধু একটা প্রোডাক্ট নিয়েই হিসাব করতে হবে। The following information pertains to each of the company's first 3 years of operations. তো প্রথম 3 বছরের অপারেশনের জন্য যে যে খরচগুলো হয়েছে সেই খরচের ডেটা দেয়া আছে, খুব সাজানো গোছানো ভাবেই দেয়া আছে। যেমন হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু পার ইউনিট কস্ট গুলো দেয়া আছে। ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে কি কি আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যান্ড ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অন্যদিকে ফিক্সড কস্ট গুলোর মধ্যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এন্ড ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা দেয়া আছে পার ইয়ার। সো কোনটা পার ইউনিট, কোনটা পার মান্থ, কোনটা পার ইয়ার, এই জিনিসগুলো মাথায় রাখা খুব জরুরি। তারপরে বলছে ডিউরিং ইটস ফার্স্ট ইয়ার অফ অপারেশনস। এখন এইখানে যে ইনফরমেশন গুলো দেয়া আছে সেটা আমার দরকার হবে। কি কারণে দরকার হবে? যে আমার অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এখানে প্রোডাকশন কত হয়েছে, রাইট? সো আমি একটা চার্ট যদি বানাই ইয়ার 1, ইয়ার 2 আর ইয়ার 3, কারণ এখানে হচ্ছে 3 বছরের ডেটার কথা বলা হয়েছে, এন্ড ওইটার সাথে আমার প্রথমে আসবে হচ্ছে গিয়ে বিগিনিং ইনভেন্টরি, তার সাথে আমার অ্যাড হবে গিয়ে প্রোডাকশন, তার সাথে আমার মাইনাস হবে গিয়ে সেলস, এই যে ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে মাইনাস হচ্ছে, এন্ড দেন লাস্টলি এগুলো থেকে যেটা থাকবে সেটা হবে গিয়ে আমার এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে? সো beginning inventory plus production minus sales is ending inventory. তাহলে আমি দেখি যে during its first year of operations has produced, যেহেতু produced কথাটা লেখা আছে তার মানে হচ্ছে প্রথম বছরের অপারেশনে তার কোনো প্রোডাক্ট আগে থেকে ছিল না, যার কারণে it's safe to assume that beginning inventory আমার ছিল 0। কিন্তু আমি প্রডিউস করেছি কত? 60,000 ইউনিটস, তার মানে আমার প্রোডাকশন হয়েছে 60,000 ইউনিটস। সেখান থেকে আমার সেল হয়েছে 60,000 ইউনিটস। তাহলে এই 60,000 ইউনিটস থেকে যদি আমার আরো 60,000 ইউনিটস চলে যায় তাহলে আমার এন্ডিং ইনভেন্টরিটা আমি পাবো। আর আমার এন্ডিং ইনভেন্টরি কত আসে? তাহলে 60,000 মাইনাস 60,000 ইজ ইকুয়াল টু 0। মানে খুব সিম্পল হিসাব। প্রথম বছর তো আমি কোনো জিনিস এখনো প্রডিউসই করি, তাহলে আমার বিগিনিং ইনভেন্টরি কিভাবে থাকবে? এখন মনে রাখবা যে এন্ডিং ইনভেন্টরিতে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাই কিন্তু পরের বছরের জন্য বিগিনিং ইনভেন্টরি অ্যামাউন্ট হয়ে যায়। তাহলে যেহেতু আমার ইয়ার 1-এ কোনো এন্ডিং ইনভেন্টরি ছিল না, তার মানে আমার ইয়ার 2 এর জন্য বিগিনিং ইনভেন্টরি ইজ 0। তারপর আমি দেখি যে আমি আবার সেকেন্ড ইয়ারে কত প্রোডাকশন হয়েছে। The second year of operations it produced 75,000 units. So 75,000 units হচ্ছে আমি প্রডিউস করেছি। 75,000 ইউনিটস প্রডিউস করেছি এবং সেল করেছি 50,000 ইউনিটস। 50,000 ইউনিটস। তাহলে এই 75,000 ইউনিটস আমার প্রোডাকশন হয়েছে, 50,000 ইউনিট সেল হয়েছে। তার মানে কিছু প্রোডাক্ট আমার রয়ে গেছে বা ইয়ার 2-তে সেল হয় নাই। কত? সেটা হচ্ছে 25,000। 25,000 এটা কি আমার ইয়ার 2 এর জন্য এন্ডিং ইনভেন্টরি। আর যেহেতু এটা ইয়ার 2 এর জন্য এন্ডিং ইনভেন্টরি, এই যে 25,000 ইউনিটস এটা কিন্তু হচ্ছে আমার ইয়ার 2-তে সেল হয় নাই, তাহলে এটা পরের বছর গিয়ে আমার বিগিনিং ইনভেন্টরিতে চলে যাবে। সো মাই বিগিনিং ইনভেন্টরি ফর ইয়ার 3 ইজ 25,000। এখন দেখি আমি ইয়ার 3-তে কি কি হয়েছে। ইয়ার 3-তে আমি আরো 40,000 ইউনিটস প্রডিউস করেছি। সো আই হ্যাভ অলসো প্রডিউসড 40,000 ইউনিটস। এখান থেকে আমার হচ্ছে সেল কত ইউনিট হয়েছে? 65,000 ইউনিট, তাহলে মাইনাস 65,000 ইউনিট। এখন আমার টোটাল ইনভেন্টরি ছিল, আগে ছিল 25,000,
আর পরে আরো করেছিলাম 40,000, তাহলে টোটাল আমার হচ্ছে 65,000 ইউনিটস আমার হাতে ছিল, এন্ড সেলও হয়ে গেছে 65,000 ইউনিটস। তার মানে আমার ইয়ার 3 তে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 0। তো এটা আমাকে এখন পর্যন্ত ম্যাথসে চায় নাই, বাট আমি জাস্ট একটা জেনারেল হিসাব করে রাখলাম যে আমার এই 3 বছরের চিত্রটা কেমন, মানে কত ইউনিট সেল হয়েছে, কত ইউনিট প্রডিউস হয়েছে। এখন প্রথমে কি বলছে আমাকে, যে কম্পিউট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড। I hope we all know what break-even point is, right? So break-even point, এটা হচ্ছে যে আমার যে অ্যামাউন্ট অফ সেলস, যদি আমাকে কোয়ান্টিটিতে বের করতে বলে, তাহলে এখানে সিম্পলি জাস্ট আমাকে কোন পোর্শনের প্রোডাক্টটা সেল করলে আমার কস্টটা উঠে আসবে, বেসিক্যালি আমার খরচটা উঠানোর জন্য আমার কতগুলো প্রোডাক্ট সেল করতে হবে, সেটাই হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে যে ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট, ওকে, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই contribution margin per unit. So total fixed cost divided by contribution margin per unit will yield the break-even point. তাহলে আমাকে এই 1 নম্বর ফর্মুলা থেকে আমাকে দুইটা জিনিস বের করতে হবে। প্রথমত হচ্ছে আমার ফিক্সড কস্ট বের করতে হবে, আর একটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে। তো আমি ফিক্সড কস্টের হিসাবটা আগে করি। ফিক্সড কস্টে আমরা দেখি কি কি ডেটা দেয়া আছে। ইফ উই লুক এট দিস টেবল, আমার নিচে হচ্ছে দুইটা ফিক্সড কস্টের ডেটা দেয়া আছে। এই দুইটাকে যদি আমি অ্যাড আপ করি, তাহলে কিন্তু আমি টোটাল ফিক্সড কস্টের ডেটা পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল ফিক্সড কস্ট ডেটা হচ্ছে এই 960,000 and 240,000, 960,000 প্লাস 240,000, and then এই দুইটা অ্যাড আপ করে ফেললে what I get is 112,000। ওকে, 12,000 হচ্ছে কি আমার টোটাল ফিক্সড কস্ট। তাহলে একটা এলিমেন্ট আমি কভার করে ফেলছি। তারপরে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, বা এটাকে সংক্ষেপে আমি সিএমইউ লিখলাম, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটের জন্য যেটা করতে হবে, আমরা ভেরিয়েবল ইনকাম, ভেরিয়েবল কস্ট গুলোকে বাদ দিতে হবে কোথা থেকে, সেলিং প্রাইস থেকে। তাহলে আমার সেলস এর জন্য দেয়া ছিল অলরেডি, এখানে দেয়া আছে যে $58 পার ইউনিট হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টের সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস হচ্ছে আমার $58। এখান থেকে আমাকে লেস করতে হবে যত ধরনের ভেরিয়েবল কস্ট গুলো আছে। ভেরিয়েবল কস্ট কি কি আছে এখানে দেখি, যে ভেরিয়েবল কস্ট না, আমার মানে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এগুলো সহ আমাকে ভেরিয়েবল কস্ট গুলো বাদ দিতে হবে। তো কি কি কস্ট আছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জন্য, আমার হচ্ছে গিয়ে তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমার $20, ডাইরেক্ট লেবার হচ্ছে $12, ডাইরেক্ট লেবার হচ্ছে $12, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে $4, variable manufacturing overhead $4, and variable selling and administrative expenses, variable selling and administrative expenses হচ্ছে আমার $2। তো আমি যদি টোটাল আমার ভেরিয়েবল কস্টটা হিসাব করি, বা টোটাল এখানে কস্টিংটা হিসাব করি, তাহলে 20 আর 12 32 36 38, তাহলে হচ্ছে $38। এই $38টা মাইনাস হবে কোথা থেকে, $58 থেকে। তাহলে $58 থেকে যদি এই $38টা মাইনাস হয়, তাহলে উই গেট $20। এই $20 হচ্ছে কি আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। অর্থাৎ আমার এই যে সেলস থেকে আমি আমার কস্টিং গুলোকে বাদ দিলাম। কস্টিং গুলোকে বাদ দেওয়ার পরে, বাই দ্য ওয়ে, আমরা অবভিয়াসলি হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট কি আর ফিক্সড কস্ট কি এই সম্পর্কে ধারণা আছে। অর্থাৎ আমার কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ করার সাথে সাথে যে সকল কস্ট গুলো চেঞ্জ হয়ে যায়, সেগুলোকে আমি বলতেছি আমার ভেরিয়েবল কস্ট। যেমন এখানে যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের কথা বললাম, আমার যদি 20 টি শার্ট উৎপন্ন করতে হয়, তাহলে আমার 20টা শার্টই লাগবে। আবার যদি আমার 30 টি শার্ট উৎপন্ন করতে হয়, তাহলে আমার 30 শার্টই লাগবে। অর্থাৎ আমার এই লেভেল অফ আউটপুট চেঞ্জ হওয়ার সাথে সাথে
আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন হচ্ছে এই জিনিসটা ভ্যারি করে, অর্থাৎ এটা ফিক্সড থাকে না, তখন সেটাকে আমরা বলতেছি ভেরিয়েবল কস্ট। তো এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এই দুইটাই হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট। আর সাথে আরো কিছু ভেরিয়েবল কস্ট, যেমন ম্যানুফ্যাকচারিং ওভারহেডের একটা পোর্শন থাকে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওইটা, এন্ড ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো সবগুলো ক্যালকুলেট করার পরে আমরা যখন সেলস থেকে এই ভেরিয়েবল কস্ট গুলো বাদ দিলাম, আমরা পার ইউনিট আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। এখন কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, আর আমার টোটাল ফিক্সড কস্ট ছিল 1200,000। তাহলে কিন্তু এখন আমি ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করতে পারি। আমার ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাতে, ইফ আই ডু দিস 1200,000 divided by actually my contribution margin per unit $20, তাহলে আই ক্যান সি যে এটা অ্যাকচুয়ালি আসবে 60,000। তাহলে এই যে 60,000 ইউনিটস, এটা হচ্ছে কি আমার ব্রেক ইভেন পয়েন্ট। 60,000 ইউনিটস হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ আমার এই পুরো জিনিসটার কস্ট উঠায় আনার জন্য অ্যাটলিস্ট 60,000 ইউনিটস আমাকে সেল